আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট শ্যাডো উপন্যাস। লেখনীতে সানজিদা মিম। পর্ব ৫। নির্জনার ফিরতে প্রায় সকাল সকাল হয়ে গেল। বাড়ির সামনে এসে গভীর নিস্তব্ধতা দেখে তার হঠাৎ করে বুক মোচড় দিয়ে ওঠে। বাড়ির আশেপাশের গার্ডরা কোথায় কোথায় সকলে? বাড়ির ভিতরে এত অন্ধকার কেন? নির্জনার বুকটা ধুকধুক করে। মেয়েটা হঠাৎই ভয় পেতে শুরু করে। নির্জনা তো তাকে সবসময় নিজেকে কঠোর হৃদয়ের নারী হিসেবে গণ্য করে এসেছে, তবে হঠাৎ করে আজ তার বুকটা এত কাঁপছে কেন? কেন এত ভয় পাচ্ছে? কিসের আশঙ্কা তার ভিতরে? নির্জনা তাড়াতাড়ি করে ফোন লাগালো আদিলের নাম্বারে এবং দরজা পেরিয়ে ভেতরে ঢুকতে শুরু করলো। ভেতরে দরজার কপাটের সামনে দাঁড়াতেই তার চোখ দুটো হঠাৎই স্থির হয়ে গেল। তার আদরের ভাই, তার একমাত্র আদরের সম্বল, যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে। তাদের তো দুর্বলতা থাকতে নেই, তাদের কোনো দুর্বলতা থাকতে নেই। নির্জনার মতো মেয়েদের কোনো দুর্বলতা থাকতে নেই। নির্জনা নিজে মনে মনে বলল, মিথ্যে, সব মিথ্যে। তারপরে হঠাৎ করে চিৎকার করে উঠল। হঠাৎই আকাশ ফেটে ঝুমঝুম বৃষ্টি পড়তে শুরু হলো। তারা বুঝি কাঁদছে? নির্জনার চোখের পানি ঢেকে দিচ্ছে তারা। তার ভাইটা পড়ে আছে গেটের সামনে। তার মা কোথায়? ভাইটার ছিন্নভিন্ন দেহটা নির্জনাকে পুড়িয়ে দিচ্ছে। তার ভাই, তার একমাত্র সম্বল, সে তার এই ভাইকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছে। তাকে নিয়েই তো সকল ভয়, তার জন্যই তো সে সব কিছু ছেড়ে দিতে চেয়েছে। আজ তার ভাইয়ের অবস্থা। নির্জনা হঠাৎই আকাশের দিকে তাকালো। ঝুমঝুম বৃষ্টির এক ফোঁটা পানি তার চোখের উপর পড়ল। তার চোখের পানি ও বৃষ্টির পানি মিলে একাকার হয়ে গেল। কেউ দেখলো না নির্জনার চোখের পানি। নির্জনা হঠাৎই নিজেকে শক্ত করলো। আকাশের দিকে তাকিয়ে জোরে করে চিৎকার দিয়ে বলে উঠল, কাউকে ছাড়বো না আমি, কাউকে না, সকলকে ধ্বংস করে দেবো আমি। আমার ভাইয়ের প্রতি ফোঁটার রক্তের হিসাব নেব আমি। সবগুলো হৃৎপিণ্ড বের করব আমি নিজ হাতে। আমার পৃথিবীতে একটা মাত্র দুর্বলতা, যাকে তোরাও বাঁচতে দিলি না। কি দোষ ছিল আমার ভাইয়ের? কি দোষ ছিল ছোট্ট প্রাণটার? সকলকে আমি দেখে নেব। নির্জনার আত্মচিৎকার পুরো বাড়িতে যেন ঘূর্ণিঝড় তুলল। থরথর করে কেঁপে উঠল বাড়ির চার দেওয়াল। হঠাৎই নির্জনার মনে হলো, তার মা কোথায়? নির্জনা ধীরে পায়ে উঠে দাঁড়ালো, বাড়িতে প্রবেশ করলো। ভাইয়ের দিকে তাকানোর সাহস হচ্ছে না। আদিলকে ফোন করেছে, আদিল চলে আসছে। সে উঠে পুরো বাড়ি খুঁজলো, তার মা নেই। তার মা কোথায়? তারপরেই ডাকতে শুরু করলো, মা কোথায় তুমি? হঠাৎই পাশের রুম থেকে কিছু পড়ার শব্দ হলো। নির্জনা গিয়ে দেখলো বাহির থেকে লক করা। লক খুলতেই দেখলো তার বাড়ির মেয়েদের আটকে রাখা হয়েছে। সকলের হাত মুখ পা বন্ধ। একজনই তার মধ্যে ছটফট করছে। নির্জনা এগিয়ে গেল, তার মুখের কাপড় হাতের বাঁধন খুলল, জিজ্ঞেস করলো, মাকে দেখেছো? কেমন ছিল লোকদের? দেখেছো তাদের? তারা কেমন করে ঢুকলো ঘরে? আর বাকি গার্ডরা কোথায়? এত কিছু কি করে হলো? আমার মা কোথায়? আমার ভাইয়ের এই অবস্থা কে করলো? মেয়েটা ভয়ে ভয়ে কিছুই বলতে পারলো না। হঠাৎই জ্ঞান হারালো। নির্জনা এবার চিৎকার করে উঠে সকলকে জিজ্ঞেস করলো, তোমরা কোথায় ছিলে? তোমরা এখানে কেন বন্দি হলে? আমার ভাইকে কেন বাঁচালে না? নিজের জীবন দিয়ে কেন বাঁচালে না তাকে? কেন তাকে দূরে সরিয়ে দিলে না? তোমরা কেন তাকে মরতে দিলে? নির্জনা যেন বদ্ধ উন্মাদ হয়ে গেল। সকলেই অজ্ঞান। কার সাথে কথা বলছে নির্জনা? হঠাৎ নিচ থেকে আদিলের কণ্ঠ শোনা গেল। আদিল চেঁচিয়ে ডাকছে নির্জনাকে, ম্যাম কোথায় আপনি? ম্যাম এই অবস্থা কি করে হলো? আদিলকে দেখে পিছু ঘুরে তাকালো নির্জনা। তারপরে আদিলের করাল ধরে বলল, তোমার উপর দায়িত্ব ছিল, তোমার উপর আমার পুরো পরিবারের দায়িত্ব ছিল। আমার ভাইয়ের এই অবস্থা কি করে হলো? আদিল একটু ভয়ে ভয়ে বলে উঠল, ম্যাম আমি তো আপনাকে নিতে গিয়েছিলাম এবং গার্ডদের বলে গিয়েছিলাম, কড়া আদেশ দিয়েছিলাম যাতে আপনার পুরো পরিবারকে দেখে রাখে। এমনটা যে হবে ভাবতেই পারিনি। তুমি ভেবে কি করবে?
আমার ভাই ফিরে আসবে? আমার ভাইয়ের ওই লাশটা দেখেছো তুমি? তাড়াতাড়ি ওর উঠানোর ব্যবস্থা করো, ওর দাফনের ব্যবস্থা করো। আমি হয়ে আমার ভাইকে কি করে ওই অবস্থায় দেখতে পারি? আমার একটা মাত্র কলিজার টুকরা ভাই, আমার মা কোথায়? তুমি বুঝতে পারছো আমার অবস্থাটা? তুমি বুঝতে পারছো? তোমাকে আমি সব কিছু দিয়ে গিয়েছিলাম, আমার ভাইয়ের দায়িত্ব, মায়ের দায়িত্ব। তুমি কি করে এরকম অবহেলা করতে পারলে আদিল? ম্যাম, বিশ্বাস করুন, আমি কোনো কিছুতেই অবহেলা করিনি। প্রায় শতাধিক গার্ড ছিল, তারাই হয়তো এই কাজটা করেছে। না হয় তাদের লাশ পাওয়া যেত। তারা কেউ নেই, তারা সকলেই বিশ্বাসঘাতকতা করেছে। এখানে আমার কিছুই করার নেই। আপনি নিজেই তাদের নির্বাচন করেছিলেন আপনার বাড়ির জন্য। এখানে আমি কি করতে পারি? নির্জনের মাথার আগে দপদপ করছে। বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা নেই। নির্জনা প্রত্যেককে ধরে ধরে বের করবে, শুধু সময়ের অপেক্ষা। ডেনমার্কের রাত যেন শব্দহীন কোনো শিল্পীর নিখুঁত আঁকা এক ক্যানভাস। শহরের প্রশস্ত রাস্তার দুপাশে সারি সারি ল্যাম্পপোস্ট থেকে ছড়িয়ে পড়া নরম হলদে আলো পাথরে পাথরে যেন এক রহস্যময় সৌন্দর্য মুড়ে দিয়েছে। দূরে আধুনিক ভবনের কাছে সেই আলোকিত প্রতিফলিত হয়ে সৃষ্টি করে ঝলমলে এক স্বর্গীয় আবহাওয়া। রাত গভীর হলেও শহরে কখনো পুরোপুরি ঘুমিয়ে পড়ে না। কোথাও সাইকেলের মৃদু ঘন্টার শব্দ, কোথাও রাতের শেষে ট্রামের ধীরগতি চালচলন, আবার কোথাও ছোট্ট কোনো ক্যাফের জানালার ভেতর থেকে ভেসে আসা মানুষের চাপা হাসি আর ক্যাফের উষ্ণ সুবাস। শীতল বাতাস মুখ ছুঁয়ে যায় নিঃশব্দে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পাতায় পাতায় আলোর ছোঁয়া খেলা করে যেন, রাতকে যেন আরো জীবন্ত করে তোলে। দূরের খাল, হ্রদের জলে শহরের আলোগুলো ভেঙে ভেঙে পড়ে, মনে হয় হাজারো জোনাকি পানির বুকে নেচে বেড়াচ্ছে। আশ্চর্যের বিষয়, এত বড় শহর হয়েও কোথাও কোনো কোলাহলের ছাপ নেই, বরং এক ধরনের শান্ত, পরিপাটি আর ভদ্র নীরবতা পুরো পরিবেশকে ঘিরে রাখে। সেই নীরবতার মাঝেও শহরের প্রতিটি রাস্তা যেন নিজের অদৃশ্য গল্প বলে চলে। কোনোটি ভালোবাসার, কোনোটি বিচ্ছেদের, আবার কোনোটি নতুন করে বেঁচে ওঠার। এমন রাতে শহরে হাঁটলে মনে হয় সময় যেন ধীরে ধীরে চলতে শিখাচ্ছে, আর প্রতিটি মুহূর্ত হৃদয়ের গভীরে চিরস্থায়ী স্মৃতি হয়ে জমা পড়ছে। ডেনমার্কের রাত তখন অস্বাভাবিক রকমের নীরব। রাস্তার দুপাশে সারিবদ্ধ ল্যাম্পপোস্টের হলুদ আলো ভেজা পিচের উপর লম্বা ছায়া এঁকে রেখেছে। দূরে কোথাও ট্রাম্পের মৃদু শব্দ মিলিয়ে যাচ্ছে শীতল বাতাসে। সেই নির্জন পথ ধরে ধীরে পরিমিত পায়ে হেঁটে চলেছে এক রহস্যময় মানুষ। কালো লম্বা কোটে ঢাকা শরীর, মাথার উপর টানা হুডি। তার পদক্ষেপে কোনো তাড়াহুড়ো নেই, যেন সে জানে সময় একদিন নিজেই তার কাছে এসে থামবে। হঠাৎই বিপরীত দিক থেকে আসা এক মধ্যবয়স্ক লোকের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা কি রহস্যময় লোকটি দিয়েছে? হঠাৎই লোকটি বিরক্ত শব্দে বলে উঠল, চোখে দেখে হাঁটতে পারেন না? রহস্যময় মানুষটি থামলো, ধীরে ধীরে মুখ তুলে তাকায় তার দিকে। কোনো উত্তরই দিল না। লোকটি আরো এক পা এগিয়ে এলো। কি হলো, বোবা নাকি? ঠিক তখনই তার চোখে চোখ পড়ল। মুহূর্তের মধ্যে লোকটার মুখে রাগ উবে গেল, চোখের মনি বিস্ফোরিত হয়ে উঠল, ঠোঁট কাঁপতে লাগলো, যেন সে এমন কিছু দেখেছে যা ভাষায় মানুষকে অভিবাদন করতে নেই। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ল। রহস্যময় মানুষটি ঠোঁটের কোণে অদ্ভুত এক নিঃশব্দ হাসি ফুটিয়ে ওঠে। কোনো কথা বলে না, সে আবার হাঁটতে শুরু করে। লোকটা স্থির হয়ে দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর যেন সম্মোহিত মানুষের মতো ধীরে ধীরে বিপরীত দিকে হাঁটতে লাগলো। 10, 9, 8। হঠাৎই তার পায়ের গতি থেমে গেল। একটি ভারী শব্দ তুলে সে রাস্তার উপর লুটিয়ে পড়ল। চারপাশে আবার নেমে এলো সেই ভয়ঙ্কর নীরবতা। রাস্তার আলোয় দেখা গেল তার নিথর দেহ পড়ে আছে। আশেপাশে কেউ নেই, কোনো অস্ত্র নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, যেন অদৃশ্য কোনো শক্তি মুহূর্তের মধ্যেই তার জীবন কেড়ে নিয়েছে। আর দূরে কুয়াশার ভিতর দিয়ে কালো কোট পরা সেই রহস্য মানুষটি ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। শক্তি, ইনায়া ও রাফসান
তিনজনই একই সাথে ঘুরছিল। আজ তাদের বাড়ি ফিরে যেতে হবে। সুপ্তির সাথে নির্জনার আর কথা হয়নি। সুপ্তি হঠাৎই চারপাশে তাকালো। চারিপাশে পাহাড়ের সৌন্দর্য, হ্রদের সৌন্দর্য, সকল মানুষের কোলাহল। তার ভালো লাগলো না। হঠাৎ করেই মনে হলো তাদের থেকে একটু দূরে গিয়ে নিজেকে একা একটু আনন্দ দেওয়া যাক। সুপ্তি তাই করলো। সাহসী আর ভ্রমণ পিপাসু মেয়েটা সবসময় নতুন জায়গা আবিষ্কার করতে ভালোবাসে। বন্ধুদের নিষেধ উপেক্ষা করে ক্যামেরা হাতে একটু দূরে যাবে। ইনায়াকে বলে গেল রাফসানের সাথে থাকতে। জঙ্গলের ভেতর চলে যায় দুর্লভ কিছু ছবি তোলার আশায়। কিন্তু পাহাড়ের সৌন্দর্য যতটা মোহনীয়, তার বুকের ভেতরে লুকিয়ে থাকা বিপদটাও ঠিক ততটাই ভয়ঙ্কর। হঠাৎই চারিপাশের পরিবেশ অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেল। পাখির ডাক থেমে গেল। বাতাস পর্যন্ত যেন থমকে দাঁড়ায়। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো কয়েকজন অচেনা লোক। তাদের চোখে মুখে ছিল অশুভ উদ্দেশ্যের ছাপ। সুপ্তি এক পা দুপা করে পিছিয়ে গেল। কে 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 আপনারা? কাপা কাপা গলায় প্রশ্ন করলো। পিছন ফিরে তাকালো। সে কি অনেক দূর চলে এসেছে? এখান থেকে রাফসান আর ইনায়ারা কত দূর থাকবে? উত্তর না দিয়ে লোকগুলো ধীরে ধীরে তাকে ঘিরে ফেললো। মোবাইলের নেটওয়ার্ক নেই। সে তো শুধু ছবি তুলতেই এসেছিল। বন্ধুদের কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছে না। আতঙ্কে সুপ্তির বুকের ভেতর ধুকপুক শব্দ যেন পুরো পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে জঙ্গলের গভীর থেকে ভেসে এলো ভারী বুটের শব্দ। ঠক ঠক ঠক। লোকগুলো একসঙ্গে পিছনে তাকালো। গাছের আড়ালে ভেদ করে সামনে এসে দাঁড়ালো লম্বা দেহের এক যুবক। কালো জ্যাকেট, শান্ত মুখ, চোখ দুটো অদ্ভুত শীতল, মুখে মাস্ক। চেনার উপায় নেই। সুপ্তির হঠাৎই মনে হলো, এক ঝলক স্মৃতি ফিরে এলো। এই মানুষটাকে সে আগে কোথাও দেখেছে। চোখগুলো তো তাই বলে। কোথায় দেখেছে? সেই দিনের মতো আজও তার মুখে অস্থিরতা নেই। শুধু ধীর কণ্ঠে বলল, আমি ওকে নিয়ে যাচ্ছি। কেউ সামনে আসবে না। এই লোকটা তাকে আগেও বাঁচিয়েছিল। সে তো চেনে না এই লোককে, কখনো দেখেও নি। কথাগুলো বলার ভঙ্গিমায় এমন অদৃশ্য এক কর্তৃত্ব ছিল যে কয়েক সেকেন্ডের জন্য সকলেই থমকে গেল। সুপ্তি অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। এই মানুষটা আসলে কে? হাসপাতালের সাদা দেওয়াল, জীবাণুনাশকের তীব্র গন্ধ আর মনিটরের একঘেয়ে বিপ বিপ শব্দ। এই পরিবেশটাই যেন গত কয়েক সপ্তাহ ধরে রয়েছে ওয়াহিদুল খান। তার জীবনের একটা অংশ হয়ে গিয়েছে। প্রতিটি সকাল শুরু হতো তার কেবিনে, আর প্রতিটি রাত শেষ হতো একরাশ দুশ্চিন্তা নিয়ে। ওয়াহিদুল খান দীর্ঘদিন ধরে হসপিটালে ভর্তি ছিলেন। একের পর এক পরীক্ষা, ঔষধ আর চিকিৎসার পর অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি এলো। ডক্টর হালকা হাসি দিয়ে বললেন, মিস্টার ওয়াহিদুল খান, এখন অনেকটাই সুস্থ আপনি। নিয়মিত ওষুধ আর কিছুদিন বিশ্রাম নিলেই হবে। আজ তাকে বাসায় নিতে পারবেন। এই কথাটা ডাক্তার মিসেস ওয়াহিদুল চৌধুরীকে বলল। আদ্রিসের মা কথাটা শুনে খুশি হলো। কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার বুক থেকে যেন একসহ পাহাড় সম ভার নেমে গেল। এতদিন ধরে চেপে রাখা উদ্বেগ জায়গায় ফিরে এলো একটুখানি স্বস্তি। হাসপাতালে আনুষ্ঠানিকতা শেষ করে ধীরে ধীরে হুইল চেয়ারে বসিয়ে তাকে বের করে নিয়ে এলো। বিকেলের নরম রোদ মুখে পড়তে ওয়াহিদুল খান গভীর এক নিঃশ্বাস নিল। কতদিন পর মুক্তি। বাতাসের স্পর্শ তার ক্লান্ত মুখে ফুটে উঠল এক তৃপ্তির মৃদু হাসি। গাড়িতে ওঠার আগে তিনি একবার হাসপাতালের ভবনের দিকে তাকালেন। চোখে ছিল কৃতজ্ঞতা। তার মনে হয় এটাই হয়তো অনুভূতি, মৃত্যুর খুব কাছ থেকে আবারও জীবনের দিকে ফিরে আসার স্বস্তি। আকাশটা আজ অদ্ভুত রকমের ভারী। কালো মেঘে ঢেকে থাকা আকাশ যেন পৃথিবীর সমস্ত আলো গিলে ফেলেছিল। ঝিরিঝিরি বৃষ্টি কখন যে প্রবল বর্ষণের রূপ নিয়েছে কেউ খেয়ালই করেনি। কবরস্থানে চারিপাশে নীরবতা, শুধু ভেজা মাটির গন্ধ আর দূরে কোথাও বজ্রপাতের গর্জন। সাদা কাফনে মোড়ানো ভাইয়ের কবরের সামনে নিশ্চুপ দাঁড়িয়ে আছে নির্জনা। আজ তার চোখে কোনো অশ্রু নেই। অশ্রু তো তার দুর্বলতা। তার দুর্বলতা তো কবরের নিচে সইত। তাহলে তার চোখের অশ্রু কী করে আসবে? যে মেয়েটি কয়েকদিন আগেই এই কবরের পাশে বৃষ্টির মাঝে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছিল,
যাকে কেউ কখনো কাঁদতে দেখেনি। সেই মেয়েটি এই কবরের পাশে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছিল। আর সে যেন সম্পূর্ণ এক অন্য মানুষ। চোখের জল শুকিয়ে গেছে। বদলে গেছে সময়, বদলেছে, সেখানে জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর নীরবতা। ধীরে ধীরে সে হাঁটু গেড়ে বসলো, ভেজা মাটির উপর আলতো করে হাত রাখলো। মাটি এখনো নরম, মনে হচ্ছে এই তো সেই দিনই তার ভাইকে এখানে শুয়ে দেওয়া হলো। কয়েক মুহূর্ত কোনো কথা বলল না সে, শুধু শীতল দৃষ্টিতে কবরটার দিকে তাকিয়ে রইল। তারপর নিশ্চুপ ও শান্ত গলায় বলে উঠল, মাহিত জানো, সবাই বলে সময় নাকি সব ক্ষত সরিয়ে দেয়, কিন্তু আমি সময়কে বিশ্বাস করি না। কিছু ক্ষত বেঁচে থাকে, আর সেই ক্ষতই মানুষকে বদলে দেয়। বৃষ্টির ফোঁটা কবরের মাটিতে ছোট ছোট গর্ত তৈরি করছে। নির্জনা এক মুঠো ভেজা মাটি হাতে তুলে নিল, মুঠোটা ধীরে ধীরে খুলে দিল কবরের ওপর। তোমার জন্য আমি আর কাঁদি না, কারণ আমার কান্না শেষ হয়ে গেছে। যেই দিন তোমাকে হারিয়েছি, সেই দিনই আমার ভেতরের সবচেয়ে দুর্বল স্থানটাও মরে গেছে। তুমি ছিলে আমার একমাত্র দুর্বলতা। তার ঠোঁটের কোণে এক টুকরো তিক্ত হাসি ফুটে উঠল। এখন আমি শুধু তোমার বোন নই, আমি সেই মানুষ যাকে শত্রুরা দেখলেই ভয় পায়। হঠাৎ এক দমকা হওয়া বাতাস লাগলো। কবরের পাশে রাখা সাদা ফুলগুলো কেঁপে উঠল। নির্জনা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শেষবারের মতো কবরটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো ছোট্ট ভাই। তোমার কবরের সামনে আমি আমার প্রতিশ্রুতি দেব না, কারণ আমার প্রতিশ্রুতি অনেক আগেই দিয়েছি, এবং যেটা করার আমি সেটা করেও নিয়েছি। তাদের প্রত্যেকের হৃৎপিণ্ড তোমার কবরের সামনেই আমি বের করেছি। আমি সেই বিচার করেছি, আইনের নয়। আমি করেছি সেই বিচার আমার নিজ হাতে আইন তৈরি করেছি। বৃষ্টির মধ্যে কালো চাদর গায়ে জড়িয়ে সে ধীরে পায়ে অবস্থান ছেড়ে বেরিয়ে যেতে লাগলো। তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে রইল সুপ্তি। তারও কেমন মনটা বিষিয়ে উঠল। তার পেছনে রয়ে গেল নতুন একটি কবর, নতুন একটি গল্পের সমাপ্তি, নতুন একটি প্রাণের সমাপ্তি, নতুন একটি হৃদয়ের দুর্বলতার সমাপ্তি। অজানা গবেষণাগারের বিশাল কক্ষটি সাদা আলোয় ঝলমল করছে। চারদিকে আধুনিক চিকিৎসার সরঞ্জাম, মনিটরের অবিরাম বিপ বিপ শব্দ, আর অসংখ্য তারে জড়িয়ে থাকা একটি নিথর দেহ। লোকটি বিশেষ ধরনের একটি মেডিকেল বেডে শুয়ে আছে। তার বুকের ওঠানামা এতটাই ক্ষীণ যে বেঁচে আছে কিনা তাও বোঝা কঠিন। চারিপাশে দাঁড়িয়ে আছে একদল ডাক্তার, কেউ কম্পিউটার স্ক্রিনে, কেউ মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করছে, কেউ ওষুধের মাত্রা পরীক্ষা করছে, আবার কেউ তার হৃদস্পন্দন পরিবর্তনের নোট করছে। ঠিক তখনই ভারী দরজা খুলে ধীরে ধীরে ঢুকলো কেউ। কালো লেদার কোট পরা নির্জনা ভেতরে প্রবেশ করলো। তার দৃঢ় পদচারণ শব্দ পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। সকলেই তাকে সম্মান জানিয়ে সরে দাঁড়ালো। নির্জনা ধীরে ধীরে রোগীর শয্যার পাশে গিয়ে দাঁড়ালো। কয়েক মুহূর্ত লোকটির দিকে তাকিয়ে থেকে শান্ত কিন্তু কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলো, হু ইজ হি? প্রধান ডক্টর মাথা নিচু করে উত্তর দিল, আই এম সরি ম্যাম, দেয়ার হ্যাজ বিন নো ইমপ্রুভমেন্ট। নির্জনার চোয়াল শক্ত হয়ে উঠল। ওর জ্ঞান ফিরাতে বলেছিলাম, যে করেই হোক ওর জ্ঞান ফিরতে হবে। আরেকজন ডক্টর সাবধানে বলল, ওনার অবস্থা তেমন একটা ভালো না, যে কোনো মুহূর্তে জ্ঞান ফিরতে পারে। কিছুক্ষণ নীরবতা। নির্জনা লোকটির দিকে তাকিয়ে রইল। এই বিধ্বস্ত মানুষটাই ছিল তার ভাইয়ের সবচেয়ে বিশ্বস্ত সহচর। ভাইয়ের মৃত্যুর আগে একমাত্র সেই ঘটনাস্থলে ছিল। হঠাৎ মনিটরের রেখাগুলো অস্বাভাবিকভাবে কেঁপে উঠল। লোকটির আঙুল সামান্য নড়ল। একজন ডক্টর বিস্ময়ে বলে উঠল, উনি রেসপন্স করছে। নির্জনা এক ঝটকায় তার আর কাছে চলে এলো। লোকটির চোখ পুরোপুরি খুলল না, শুধু ঠোঁটটা সামান্য কেঁপে ওঠে। নির্জনা মাথা নিচু করে তার মুখের কাছে কান নিল। অন্তত ক্ষীণ কণ্ঠে লোকটি ফিসফিস করে বলল, তোমার ভাইকে তারা পরিকল্পনা করে হত্যা করেছে। নির্জনা চোখ মুহূর্তেই কঠিন হয়ে উঠল। লোকটি কষ্ট করে আবার বলল, আর তোমার মা,
তিনি নিখোঁজ নন। একটু থেমে সে যেন শেষ শক্তিটুকু জড়ে করল। তাদের হাতে বন্দি, কাউকে বিশ্বাস করো না। তাদের হাতে বন্দি, কাউকে বিশ্বাস করো না। সে শব্দটি উচ্চারণ করতেই তার মাথার এক পাশ হেলে পড়ল। মনিটরের শব্দ দ্রুত বেজে উঠতে লাগলো। ডক্টররা ছুটে এলো। ম্যাম, তিনি মনে হয় বাঁচবেন না। চেষ্টা করো, ওনার বেঁচে থাকাটা আমার খুবই দরকার। ম্যাম, উই ক্যান নট বি লস্ট হিম। চারদিকে আবার ব্যস্ততা ছড়িয়ে পড়ল, কিন্তু নির্জনা কোনো কথা বলল না। সে স্থির দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে রইল। একটি কথাই তার কানে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো, তোমার মা বন্দি, তোমার ভাইকে পরিকল্পিত খুন করা হয়েছে। সেই মুহূর্তে নির্জনা বুঝে গেল তার ভাইয়ের হত্যাকাণ্ড কোনো সাধারণ প্রতিশোধ ছিল না। এর পেছনে লুকিয়েছে আরও গভীর ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্রের শেষ প্রান্তে পৌঁছানোর আগ পর্যন্ত সে থামবে না। নিস্তব্ধ গভীর জঙ্গল, চারিপাশে ঝিঝি করা পাখির শব্দ, পরিত্যক্ত বাড়ি। তার সামনে এসে অনেকদিন পর একটি গাড়ি থামে। গাড়ি থেমে নেমে আসে এক রহস্যময় মানবী। ধীর পায়ে বাড়িটিতে প্রবেশ করেই নিজের নির্ধারিত ফ্লোরে লিফট দিয়ে নেমে পড়ে। লিফট দিয়ে নিজের পাসওয়ার্ড দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা খুলে নিজ গন্তব্যে চলে আসে। সায়েন্টিস্টরা কাজ করছে নিজেদের মতো। তাদের দিকে একবার তাকিয়ে বক্সে বন্দি লোকটার দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ তাকিয়ে রয় সেই দিকে, তারপর হঠাৎই ডেকে ওঠে, বাবা, বাবা। সায়েন্টিস্টরা তৎক্ষণাৎ তাকে দেখে হাঁটু জোর করে বসে পড়ে। সম্মান জানিয়ে বলে, ম্যাম কখন এসেছেন? তাদের দিকে তাকিয়ে রইল সেই মানবী। তাদের উদ্দেশ্য করে বলল, আপনারা এখান থেকে দূরে যান, আমি আমার বাবার সাথে কথা বলবো। সায়েন্টিস্টগুলো ইংরেজিতে ইয়েস বলে সরে গেল সেখান থেকে। এগিয়ে গেল মানবটি, এগিয়ে গিয়ে বসলো লোকটির মুখোমুখি। তারপর বলে উঠল, বাবা, তুমি কবে ফিরে আসবে আমাদের মাঝে? তুমি ফিরে আসতে আসতে আমি আমার নিজের পরিবারকে হারিয়ে ফেললাম। তুমি ফিরে আসতে আসতে আমি আমার ভাইকে হারালাম, আমি আমার মাকে হারালাম। কোথায় তুমি? কেন তুমি ফিরে আসছো না? কেন আমি তোমায় তাদের কাছে ফিরিয়ে দিতে পারলাম না? কেন তুমি আরও আগে সুস্থ হলে না? কেন তুমি এখনও সুস্থ হচ্ছ না? তুমি কি চাও না? তুমি কি চাও না ফিরে আসতে? আমার ছোট্ট হৃদয়টা যে পুড়ে যাচ্ছে বাবা। আমি নিজেকে এক কঠিন মানবে পরিণত করেছি। তোমার সাথে আমার কবে দেখা হবে আমি জানি না, তবে তোমার সাথে আমার দেখা হোক। তুমি সুস্থ অবস্থায় ফিরে এসো। তুমি ছাড়া আমার কে আছে? তুমি সুস্থ অবস্থায় ফিরে এসো। আমি অনেক দূরে যাচ্ছি, কিছুদিনের মধ্যে ফিরে আসব। তোমার সাথে আবার দেখা হবে। ততদিন তোমায় তারা সুস্থ করতে চেষ্টা করবে। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? একা একা এই কথাগুলো বলল মানবটি। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে চাইলো, তবে তা পড়ার আগেই মুছে নিল মানব। তারপর উঠে দাঁড়ালো, তারপর এগিয়ে গেল দরজার দিকে। পিছন থেকে সায়েন্টিস্টরা জানতে চাইলো সে আবার কখন আসবে। মানবটি বলল সে কিছুদিন পরেই আসবে। এর মাঝেই যেন তার বাবাকে সুস্থ করে দেওয়া হয়, তার বাবার যেন কোনো দেখভালের কমতি না থাকে। নির্জনাদের চৌধুরী বাড়ি পুরোটাই পরিত্যক্ত পড়ে আছে। বাড়িতে কেউ থাকে না। মেয়েরা বাড়িটা পরিষ্কার করে রাতের দিকে বাসায় ফিরে যায়। পুরো বাড়ি অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। বাড়ির চারিপাশে গার্ডরা দাঁড়ানো। বাড়িটা কেমন নিস্তব্ধ ভুতুড়ে পরিবেশ তৈরি করে। নির্জনার গাড়িটা থামলো বাড়ির গেটের সামনে। দারোয়ান দরজা খুলে দিল। গার্ডদের মধ্যে একজন এসে গাড়ির দরজা খুলে দিতেই নির্জনা নামলো, বাড়িটার দিকে তাকালো, তারপর ধীর পায়ে প্রবেশ করলো। প্রবেশ করতেই বাড়ির সামনে বড় এক ঝর্ণা। গিয়ে দাঁড়ালো ঝর্ণার সামনে। ঝর্ণা থেকে পানি টুপটুপ করে পড়ছে। তার পরপরই সে হাঁটা দিল বাড়ির বাম দিকে। সেই দিকে গিয়ে দাঁড়ালো কবরের সামনে। তারপর বলল, ভাই, তুমি ভালো আছো? তোমার কথা খুব মনে পড়ে আমার। তোমায় অনেক ভালোবাসি, সেটা কেউ না জানো, তুমি তো জানো। তোমায় প্রতিদিন বলতে আসি আমি, তুমি অনেক ভালোবাসি। আশা করি তুমি ভালো আছো।
কিন্তু আমি তো ভালো নেই তোমায় ছাড়া, কি করে ভালো থাকি বলো? যাই হোক, চিন্তা করো না, তোমার পাশে আমি সারা জীবন থাকবো। আমি এখান থেকে কোথাও যাব না, প্রতিদিন তোমার সাথে কথা বলতে আসবো। তবে হ্যাঁ, কিছুদিনের জন্য কাজে বের হতে হয়, অনেক জায়গায় চলে যেতে হয়, তখন তুমি একটু একা একা থাকবে, ঠিক আছে? আর মাকে নিয়ে আসবো, তখন মা তো আছেই, তুমি ভয় পাবে না, ঠিক আছে? নির্জনা নিজে নিজেই তার ভাইয়ের সাথে কতগুলো কথা বলল, নিজে নিজেই উত্তর করলো। তারপরে বাড়ির দিকে হাঁটা ধরলো। বাড়িতে প্রবেশ করতেই এখন আর কেউ হইচই করে না, কেউ কারোর সাথে ঝগড়া করে না, কেউ আপু বলে দৌড়ে আসে না, কেউ তাকে খাওয়ার জন্য ডাকে না, কেউ জিজ্ঞেস করে না তুমি এখন কেন ফিরেছো বাসায়। কেউ কথা বলে না, পুরো বাড়ি নিস্তব্ধ, যেন চারিপাশে শুধু ধুধু মরুভূমি। নির্জনা এগিয়ে গেল তার রুমের দিকে। রুমে গিয়ে ফ্রেশ হওয়া দরকার, তার যেতে হবে। কিছুদিনের জন্য সে বাড়ি থাকবে না, সে প্রস্তুতি নিতে থাকলো নিজের গন্তব্যের জন্য। নিস্তব্ধ রাত, চারিপাশের কোলাহল মুক্ত, কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে। কালো চুলে সোনালি রঙের রাঙানো, চোখে সাধারণ চশমা, মুখ দেখা যায় না, মুখ মাস্কের আড়ালে ঢাকা। গায়ে তার ধূসর রঙের ওভারকোট, ওভারকোটের পকেটে হাত ঢুকিয়ে ধীর পদক্ষেপে হেঁটে যাচ্ছে। স্টার হোমের রাস্তাগুলো বৃষ্টিতে ভিজিয়ে ঝরঝর করছে। ল্যাম্পপোস্টের হলদে আলো ভেজা পথের রাস্তার এক মোহনীয় আবহাওয়া তৈরি করছে। বহুদিন পর ফিরেছে আদ্রিয়ানা রিভেন, রেড রানার্স গ্রুপের একমাত্র অধিপতি, সুইডেনের একমাত্র রানী, যার নাম শুনলে কেঁপে ওঠে সকলে। সে হেঁটে বেড়াচ্ছে সুইডেনের এক সাধারণ মানবী হিসেবে। রাস্তার পারে পড়ে আছে হলদে আলোর শিখা, দূরে জলরাশির ওপর শহরের আলোগুলো কেঁপে কেঁপে উঠছে। ঠান্ডা বাতাসে মানুষের আনাগোনা কমে এসেছে। মাঝে মধ্যে শুধু কোনো ট্রাম ধীর গতিতে চলে যাচ্ছে, কিংবা কোনো সাইকেল আরোহী নীরবে রাস্তা পেরিয়ে যাচ্ছে। আদ্রিয়ানা দু হাত কোটের পকেটে ঢুকিয়ে ধীর পায়ে হাঁটছে। কতদিন পর এসেছে, দূর থেকেই শহরটাকে দেখছিল। সেই শহরে তার বাস, যেই শহরের অধিপতি সে। মুচকি হাসল সে, কিন্তু তার চোখ আসল মানুষ দেখছিল। হঠাৎ পাশের সরু গলি থেকে ভেসে এলো এক আতঙ্কিত নারীর চিৎকার, হেল্প, সামবডি হেল্প মি প্লিজ। নির্জনার পদক্ষেপ থেমে গেল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে অন্ধকার গলিটার দিকে তাকালো। তিনজন মুখোশধারী লোক এক তরুণীকে ঘিরে রেখেছে। মেয়েটা প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। চারপাশে কিছু মানুষ থাকলেও কেউ এগিয়ে আসছে না, কেউ চোখ ফিরিয়ে নিচ্ছে, কেউ দ্রুত হেঁটে চলে যাচ্ছে। নির্জনা নিঃশব্দে এক শ্বাস ফেলল। মানুষগুলো বদলায়নি, খুব আস্তে করে বলল সে। এরপর ধীর গলিতে ঢুকলো ভিতরে। এক মুখোশধারী বিরক্ত হয়ে তাকালো। হু আর ইউ, গেট লস্ট, সে শান্ত গলায় বলে উঠল। আই এম গিভিং ইউ 10 সেকেন্ড টু লিভ। লোকগুলো হেসে উঠল। আর হোয়াট? নির্জনার কোনো উত্তর দিল না। পরের মুহূর্তে সে এক পা সামনে এগোলো। মাত্র কয়েক সেকেন্ড। তার গতিবিধি এতই দ্রুত ছিল যে কেউ ঠিকমতো বুঝতেই পারল না কি ঘটলো। তিনজন হামলাকারী একে একে মাটিতে লুটিয়ে পড়ল। কেউ গুরুতর আহত নয়, তবে আর উঠে দাঁড়ানোর মতো কারো অবস্থা নেই। আদ্রিয়ানা নিচু হয়ে তাদের একজনের কানের কাছে ফিসফিস করে বলল, আজ আমি কাউকে হত্যা করতে আসিনি। দ্বিতীয়বার যদি কোনো নিরীহ মানুষের দিকে হাত বাড়াস, তাহলে তোদের ভাগ্য এতটাও ভালো থাকবে না তখন। লোকগুলো আতঙ্কিত চেহারায় তাকিয়ে রইল। তারা বুঝে গেছে এই নারী সাধারণ কেউ নয়। তরুণীটি কাঁপা কাঁপা গলায় বলল, থ্যাংক ইউ। আপনি কে? নির্জনা তার দিকে তাকিয়ে হালকা হাসল। আমি এই শহরের একজন পুরানো পথচারী। এই দুটুকু বলেই সে ঘুরে দাঁড়ায়। বৃষ্টির ফোঁটা আবারও ঝরঝর করে বাড়তে শুরু করেছে। রাতটা তাকে ধীরে ধীরে নিজের ভেতরে লুকিয়ে ফেলল যেন। তরুণীটি কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। সে জানতো না
যে নারী তাকে বাঁচিয়ে গেছে তার নাম পুরো সুইডেনের প্রতিটা অপরাধ জগৎকে কাঁপিয়ে দিয়েছে। আর আদ্রিয়ানা জানতো এইটা শুধু একটা উদ্ধার নয়, এইটা ছিল তার ফিরে আসার ঘোষণা। সুইডেনের আন্ডারওয়ার্ল্ডও জানে না তা। খুবই শীঘ্রই তারা বুঝে যাবে মাফিয়া রানী ফিরে এসেছে। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।